হাই প্রিয় শিক্ষার্থী, আমি অচিন্ত স্যার। আজকে তোমাদের নবম দশম শ্রেণীর অধ্যায় 5 এর রাসায়নিক বন্ধন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। প্রথমেই খেয়াল করো, আমি এখানে দু একটি সংজ্ঞা লিখেছি। এই দু একটি সংজ্ঞা না জানলেই নয়, খুবই গুরুত্বপূর্ণ। যেমন এখানে লিখেছি যোজনী। কোনো মোলের পরমাণুর বহিস্থ শক্তি স্তরে যত সংখ্যক ইলেকট্রন থাকে, অর্থাৎ এটা ধাতুর ক্ষেত্রে, অথবা যত সংখ্যক বিজোড় ইলেকট্রন থাকে তাকে যোজনী বলে। এটা অবশ্যই অধাতুর ক্ষেত্রে, বেজোড় ইলেকট্রনটা অধাতুর ক্ষেত্রে। যেমন আমি দুটো এক্সাম্পল দিয়েছি এখানে। সোডিয়াম এর পারমাণবিক সংখ্যা 11, 1s2, 2s2, 2p6, 3s2, 3s1। সোডিয়ামের বহিস্থ শক্তি স্তরে একটি ইলেকট্রন বিদ্যমান, তাই এর যোজনী 1। তোমরা মনে রাখবে, যদি কোনো পরমাণুর বহিস্থ শক্তি স্তরে কয়টি 1 থেকে 3টি ইলেকট্রন থাকে তাহলে তাকে ধাতু বলে। আর যদি কোনো পরমাণুর বহিস্থ শক্তি স্তরে 5, 6, 7টি ইলেকট্রন থাকে তারা সাধারণত অধাতু। তাহলে দেখো, অনুরূপভাবে অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস 1s2, 2s2, 2px2, 2py1, 2pz1। এখানে আমি নিচে আন্ডারলাইন করে দিয়েছি। অক্সিজেনের বহিস্থ শক্তি স্তরে 2, 4, 5, 6 ছয়টি ইলেকট্রন বিদ্যমান থাকায় এটি অবশ্যই অধাতু, এবং এর বহিস্থ শক্তি স্তরে 2টি বিজোড় ইলেকট্রন, 6টার মধ্যে 2টি হলো বিজোড় ইলেকট্রন, তাই এর যোজনী হবে কত? 2। এখন প্রশ্ন করতে পারো, স্যার এটা কিভাবে ভাঙিয়ে লিখেছেন? অবশ্যই এটা আমি এখন শেখাবো, তোমরা খেয়াল করো। আমি এটা পরিষ্কার করে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থী, তাহলে আসো, ধাতুর ব্যাপার তো বুঝলাম। যদি কোনো পরমাণুর বহিস্থ শক্তি স্তরে 1 থেকে 3টি ইলেকট্রন থাকে তাহলে ধাতু। বহিস্থ শক্তি স্তরে কত? 1 থেকে 3টি থাকলে এরা হবে ধাতু। আর 4, অবশ্য 5 থেকে দেব, 5 থেকে 7 পর্যন্ত থাকলে অধাতু। প্রিয় শিক্ষার্থী, খেয়াল করো যে এখানে যে আমরা অধাতুর ক্ষেত্রে বেজোড় ইলেকট্রন বের করবো, তার অবশ্যই একটা পন্থা আছে। সেটা কি? দেখো, যেমন পি অরবিটালকে আমরা 3টা ভাগে ভাগ করতে পারি, px, py, pz। এখন আর ডি অরবিটালকে 5টি ভাগে ভাগ করতে পারি, dx, y, d, yz, d, zx, d x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এবং ডি জেড স্কোয়ার। এখন প্রশ্ন করতে পারো, স্যার এটা কিভাবে হলো? অবশ্যই এর কারণ আছে। এখানে আমরা জানি পি অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে কয়টি? 6টি। তাহলে বিজ্ঞানী হুন্ড, তোমরা নতুন নাম শুনে থাকবে, হুন্ড নামে একজন বিজ্ঞানী আছে। উনি বলল যে এই 6টি ইলেকট্রনের মধ্যে প্রথমে একটি একটি করে ইলেকট্রন যাবে। একমুখী স্পিন, স্পিন মানে ঘোরে, ইলেকট্রন এগুলো কি করে? ঘুরে, অরবিটালগুলোতে ঘুরে। তাহলে একটি একটি করে যাবে একমুখী স্পিনে, এবং অতিরিক্ত ইলেকট্রন তাহলে একটি একটি করে যাওয়ার পরে, প্রিয় শিক্ষার্থী, কয়টি হয়েছে? 3টি হয়েছে। তাহলে আরো 3টি ইলেকট্রন কিন্তু এখনো রয়ে গেছে। তাহলে বিপরীতমুখী স্পিনে আবার আরেকটি করে ইলেকট্রন যাবে। তাহলে দেখছি যে 6টি ইলেকট্রনের মধ্যে px তে 2টি, py তে 2টি, pz এ 2টি। তাহলে এক্ষেত্রে আমি ওইভাবে 2 না দিয়ে এভাবে দিয়ে দেবো 2, 2, 2। প্রিয় শিক্ষার্থী, তাহলে খেয়াল করো তো, 6টি ইলেকট্রনের জন্য কয়টি অরবিটাল রইল? 3টি। সুতরাং আমরা এ থেকে বুঝলাম যে একটি অরবিটালে 2টির বেশি ইলেকট্রন থাকতে পারে না। তাহলে 6টির জন্য কয়টি অরবিটাল প্রয়োজন? 3টি অরবিটাল প্রয়োজন। অনুরূপভাবে ডি অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 10টি। তার কয়টি হবে? যেহেতু 2টি করে থাকতে পারে, তাহলে তার ভাগ হবে 5টি। অর্থাৎ
যতগুলি ইলেকট্রন থাকে কোনো অরবিটালে তার অর্ধেক হয়ে যায় কি, অর্ধেক হয়ে যায় অরবিটাল সংখ্যা। অর্থাৎ এখানে 10টি ইলেকট্রন থাকে ডি অরবিটাল, তার তার ভাগ হবে 5টি। 5টি কি, ডি এক্স ওয়াই, ওয়াই জেড, জেড এক্স, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস আর হলো জেড স্কোয়ার। এই হলো তোমার কত, ডি অরবিটালের অরবিটাল সংখ্যা। তাহলে প্রথমেই কয়টা করে যাবে, এক 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 এক, 5টি হয়েছে। আরো কয়টি ইলেকট্রন রয়েছে প্রিয় শিক্ষার্থী, আরো 5টি ইলেকট্রন রয়েছে। তাহলে এখানে আবার একটি যাবে, এখানে একটি, এখানে একটি, এখানে একটি, এখানে একটি। এইভাবে দেখো 10টি ইলেকট্রন হয়ে গেছে। এখন বলতে পারো স্যার তাহলে এস এর কি কোনো ভাগ আছে? না, এস এর কোনো ভাগ নেই, কারণ এস এর সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 2টি, তাই এর কোনো আর ভাগ হবে না। এরকম আমরা এফ অরবিটালকে এফ অরবিটালে ইলেকট্রন থাকতে পারে 14টি, সুতরাং এর ভাগ হবে 7টি। এটা অনেক বড়, এটা সম্পর্কে আর না গেলাম, বিস্তারিত গেলে আবার ক্লাস শেষ করতে পারবো না প্রিয় শিক্ষার্থী। এবার আসো কিভাবে যে আমরা ইলেকট্রন বিন্যাস থেকে আয়নিক এবং সমযোজী যৌগ গঠন করতে পারি তা সহজেই তোমরা শিখে যাবে। খেয়াল করো, আয়নিক যৌগের একটা ফর্মুলা আছে, আয়নিক যৌগ, আয়নিক যৌগ। প্রিয় শিক্ষার্থী খেয়াল করো, এখানে বাংলা একটা ফর্মুলা লিখি, ধাতু যোগ অধাতু সমান সমান আয়নিক যৌগ। প্রিয় শিক্ষার্থী, আর সমযোজী যৌগের ক্ষেত্রে সমযোজী যৌগ ক্ষেত্রে দেখব আমরা অধাতু যোগ অধাতু, অধাতু যোগ অধাতু। এখন তোমরা প্রশ্ন করতে পারো যে কিভাবে ধাতু অধাতু চিনব। তো আমি প্রথমেই কিন্তু বলেছি, কোনো পরমাণুর বহিস্থ শক্তি স্তরে যদি কত 1 থেকে 3টি ইলেকট্রন থাকে তাহলে সে হবে ধাতু, আর কোনো পরমাণুর বহিস্থ শক্তি স্তরে যদি 4 থেকে 7 অর্থাৎ 5 থেকেও ধরতে পারি, 5 থেকে 7 পর্যন্ত ইলেকট্রন থাকে তাহলে তারা অধাতু। এবার আসো ধাতু অধাতু কিভাবে আয়নিক যৌগ গঠন করে তার একটি এক্সাম্পল আমরা শিখব। যেমন এখানে মনে করো ম্যাগনেসিয়াম এর পারমাণবিক সংখ্যা 12, 1s2 2s2 2p 6 3s2। তাহলে বুঝতে পারতেছো এর বাইরের শক্তি স্তরে 2টি ইলেকট্রন আছে, সুতরাং একটি ধাতু, এটি কিন্তু ধাতু। তাহলে ম্যাগনেসিয়াম একটি ধাতু। আর আমি এক্সাম্পল হিসেবে ক্লোরিন নিই, এর পারমাণবিক সংখ্যা 17, কত 1s2 2s2 2p 6 3s2 3p 5। বুঝতেই পারতেছো এর বাইরের শক্তি স্তরে 2 আর 5 7টি ইলেকট্রন আছে, সুতরাং অধাতু, এটা অধাতু। ধাতু এবং অধাতু যখন আয়নিক যৌগ গঠন করে, ধাতু ইলেকট্রন ত্যাগ করে এবং অধাতু ইলেকট্রন কি করে, গ্রহণ করে। তাহলে দেখো, তার মানে এখানে ম্যাগনেসিয়ামের 1 নম্বর শক্তি স্তর আছে 2টি, 2 নম্বর শক্তি স্তর আছে 8টি, আর 3 নম্বর শক্তি স্তর আছে 2টি ইলেকট্রন। প্রিয় শিক্ষার্থী, এর সুস্থিতিশীলতার কাঠামো হলো 2 আমরা জানি প্রত্যেক মৌলই চাই ইলেকট্রন দান এবং গ্রহণের মাধ্যমে সুস্থিতিশীলতার কাঠামো অর্জন করতে। তাহলে এর সুস্থিতিশীলতার কাঠামো 2 এর কাঠামো অর্জন করতে তাহলে তাকে 2টি ইলেকট্রন কি করতে হবে, ত্যাগ করতে হবে। আর ক্লোরিনের ক্ষেত্রে 2 8 7, কিন্তু এর সুস্থিতিশীলতার কাঠামো হচ্ছে কত 2 8 8। তাহলে 2 8 8 এর কাঠামো অর্জন করতে তাহলে তাকে একটা ইলেকট্রন কি করতে হবে, গ্রহণ করতে হবে। তাহলে তোমরা প্রশ্ন করতে পারো যে ম্যাগনেসিয়াম তো 2টি ইলেকট্রন ছাড়বে, আর ক্লোরিনের গ্রহণ করার ক্যাপাসিটি আছে 1টি, তাহলে আরেকটি ইলেকট্রন যাবে কোথায়? হ্যাঁ দেখো প্রিয় শিক্ষার্থী, তাহলে যেহেতু ম্যাগনেসিয়াম 2টি ইলেকট্রন ত্যাগ করতে পারে আর ক্লোরিনের গ্রহণ করার ক্যাপাসিটি আছে 1টি, তাহলে ম্যাগনেসিয়াম 2টি ক্লোরিন পরমাণুকে 2টি ইলেকট্রন দান করবে। তার মানে একটি ম্যাগনেসিয়াম 2টি ক্লোরিন পরমাণু এক্ষেত্রে ইলেকট্রন দান গ্রহণের মাধ্যমে আয়নিক যৌগ গঠন করবে। আমি একটু ডায়াগ্রামের সাহায্যে দেখি বিষয়টা, তাহলে তোমাদের কাছে
আয়নিক যৌগটা পরিষ্কার হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, ডায়াগ্রাম ম্যাগনেসিয়াম লিখি। এটা ম্যাগনেসিয়াম 1 নম্বর শক্তি স্তরে, 2টি ইলেকট্রন, 2 নম্বর শক্তি স্তরে 8টি ইলেকট্রন, আর তৃতীয় শক্তি স্তরে আছে 2টি ইলেকট্রন। প্রিয় শিক্ষার্থী, তাহলে এবার অনুরূপভাবে ক্লোরিনের ডায়াগ্রাম আঁকি। ক্লোরিনের 1 নম্বর শক্তি স্তরে আমি দেখেছিলাম 2টি ইলেকট্রন, 2 নম্বর শক্তি স্তরে 8টি ইলেকট্রন এবং তৃতীয় শক্তি স্তরে আছে 7টি ইলেকট্রন। 1 2 3 4 5 6 7। তাহলে এখান থেকে সে একটা গ্রহণ করলে বুঝতেই পারতেছ কয়টি হয়ে যাবে, 8টি হয়ে যাবে। অপরদিকে এখানে আরেকটি ইলেকট্রন বাদ রয়েছে। এক্ষেত্রে আমি 1 নম্বর শক্তি স্তরে দেখতেছি 2টি, দ্বিতীয় শক্তি স্তরে আছে 8টি, আর তৃতীয় শক্তি স্তরে আছে 7টি। তাহলে প্রিয় শিক্ষার্থী, খেয়াল করো যে এখানে তাহলে সে কি করবে, আরেকটি ইলেকট্রন গ্রহণ করলে পরবর্তী ডায়াগ্রামটা কি হবে, একটু ম্যাগনেসিয়াম, এটা 1 নম্বর শক্তি স্তরে আছে 2টি, আর দ্বিতীয় শক্তি স্তরে আছে 8টি ইলেকট্রন। তাহলে 2 8-এর কাঠামো অর্জন করলো, অর্থাৎ বাইরের শক্তি স্তরে 8টি ইলেকট্রন প্রাপ্ত হলো। একে আমরা 2+। অনুরূপভাবে ক্লোরিন, প্রিয় শিক্ষার্থী খেয়াল করো, 1 নম্বর শক্তি স্তরে আছে 2টি, দ্বিতীয় শক্তি স্তরে আছে 8টি ইলেকট্রন এবং তৃতীয় শক্তি স্তরে আছে 8টি ইলেকট্রন। তাহলে 1 2 3 4 5 6 7। আমরা জানি ইলেকট্রন গ্রহণ করলে ঋণাত্মক আয়নে পরিণত হয়, অর্থাৎ একটি ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়নে পরিণত হয়েছে। অনুরূপভাবে এপাশের ক্লোরিনও সেম কাজ করবে। 1 নম্বর শক্তি স্তরে 2টি, দ্বিতীয় শক্তি স্তরে আছে 8টি, আর তৃতীয় শক্তি স্তরে আছে, আগে ছিল 7টি, এখন একটি ইলেকট্রন গ্রহণ করেছে। তাহলে এভাবে সেও অ্যানায়নে, অর্থাৎ একটি ম্যাগনেসিয়াম 2টি ক্লোরিন পরমাণুকে 2টি ইলেকট্রন দান করে কি ম্যাগনেসিয়াম 2+, আর Cl কি হয়েছে মাইনাস, এই Cl মাইনাস। এরা কি যৌগ গঠন করেছে, MgCl2, অর্থাৎ একটি ক্লোরিন, একটি ম্যাগনেসিয়াম 2টি ক্লোরিন পরমাণুর সাথে আয়নিক যৌগ গঠন করেছে। প্রিয় শিক্ষার্থী, এ তো গেল আয়নিক যৌগের ব্যাপার। তাহলে তোমরা একই উদাহরণ এখানে করবে, ক্যালসিয়াম ক্লোরাইড। সেম, একটি ক্যালসিয়ামের 2টি ইলেকট্রন আছে বাইরের শক্তি স্তরে, 2টি ক্লোরিন পরমাণুকে দিয়ে এরকম আয়নিক যৌগ গঠন করবে। ধাতু অধাতু মানে আয়নিক যৌগ। প্রিয় শিক্ষার্থী, এবার আসো আমরা সমযোজী যৌগের গঠন শিখব, কিভাবে সমযোজী যৌগ গঠিত হয়। প্রিয় শিক্ষার্থী, সমযোজী যৌগ গঠন করতে হলে আগেই আমাকে জানতে হবে, ওই যে বলেছিলাম যে বেজোর ইলেকট্রন, অধাতুর ক্ষেত্রে শুধুমাত্র যে কয়েকটি বেজোর ইলেকট্রন থাকবে সে কয়টি অংশগ্রহণ করে। তাহলে সমযোজী যৌগ, প্রিয় শিক্ষার্থী খেয়াল করো, সমযোজী যৌগের ক্ষেত্রে অধাতু আর অধাতু সমযোজী যৌগ গঠন করে। আমি প্রথমে একটি মূল নেব, এখানে ফসফরাসের কথা বলি। ফসফরাসের পারমাণবিক সংখ্যা 15। তাহলে ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p 6 3s2 3p। এখানে যেহেতু অধাতু, তার বাইরের শক্তি স্তরে খেয়াল করো, এখানে 2 2 4 আর 6 10 আর 2 12, আরো 3টি ইলেকট্রন। তাহলে টোটাল 3px 3py 3pz। তাহলে প্রথমেই একটি একটি করে ইলেকট্রন 1 1 1, অর্থাৎ এর বহিস্থ শক্তি স্তরে 5টি ইলেকট্রন আছে, সকল 3 মিলে বহিস্থ শক্তি স্তর। প্রিয় শিক্ষার্থী খেয়াল করো, 2 3 4 5, তার মধ্যে বেজোর ইলেকট্রন আছে 3, তাই তার যোজনী হবে কত, 3, যোজনী 3। আর একটা বিষয় খেয়াল করো, এইখানে
আর বহিস্থ শক্তি স্তরের যদি কোনো ইলেকট্রন জোড়াবদ্ধ থাকে তাদেরকে বলা হয় মুক্ত জোড় ইলেকট্রন। আর যেগুলো শুধুমাত্র বেজোড় ইলেকট্রন সেগুলো অংশগ্রহণ করে এদেরকে বলা হবে বন্ধন। এরা বন্ধনে অংশগ্রহণ করবে, এরা যখন বন্ধনে অংশগ্রহণ করবে তখন এর নাম হয়ে যাবে বন্ধন জোড় ইলেকট্রন। এবার খেয়াল করো প্রিয় শিক্ষার্থী, এইখানে আর একটা বিষয়, যে এখানে কিন্তু আর একটা অরবিটাল আছে, বলো তো কি? সেটা হচ্ছে 3D অরবিটাল। এখানে 3D অরবিটালে আর ইলেকট্রন নাই, মানে জিরো। এখন যেহেতু এগুলোর প্রাপ্যতা অনুসারে দিয়েছি, তাহলে 3D অরবিটাল জিরো। এক্ষেত্রে যখনই কোনো অরবিটাল ফাঁকা থাকবে আর কোনো একটি অরবিটালে একটি ইলেকট্রন বেশি থাকে, এখানে চাই সবাই সমতা হওয়ার জন্য। তাহলে কোনো অরবিটালে যখন একটা ইলেকট্রন বেশি থাকে, যেমন 3s অরবিটালে দুইটি ইলেকট্রন একটি, এইগুলোর তুলনায় একটি করে বেশি আছে, একটি বেশি আছে। আর এখানে 3D অরবিটাল সবাই 3, যেহেতু 3D অরবিটাল ফাঁকা রয়েছে, তখন এই পরমাণু উত্তেজিত হয়। তখন সে কি করে, এরকম উত্তেজিত অবস্থা স্টার, তখন সে কি করবে, এইখান থেকে নিজে একটি ইলেকট্রন রেখে আরেকটি ইলেকট্রন লাভ দিয়ে কোথায় চলে যাবে, যে অরবিটালটি ফাঁকা রয়েছে সেখানে চলে যাবে। তাহলে কত আসবে বলো? 1s2 2s2 2p 6 3s1 3p x1 3p y1 3p z1 এবং 3d কত 1। প্রিয় শিক্ষার্থী খেয়াল করো, এর বাইরের শক্তি স্তর কিন্তু 5টি ইলেকট্রনই আছে। তাহলে 5টি ইলেকট্রনের মধ্যে 5টি বিজোড়, সুতরাং এর যোজনী হবে কত? যোজনী 5। তাহলে বুঝতেই পারছো, ফসফরাসের প্রথম ক্ষেত্রে যোজনী 3, দ্বিতীয় ক্ষেত্রে যোজনী কত? 5। তার মানে ফসফরাস এক্ষেত্রে পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করেছে। এখন এদের দ্বারা কিভাবে যৌগ গঠিত হয়, এই ইলেকট্রন বিন্যাস কিন্তু অবশ্যই মনে রাখবে। অপরদিকে আমি আরেকটি মূলের ইলেকট্রন বিন্যাস দেখাই। ক্লোরিনের পারমাণবিক সংখ্যা 17, 1s2 2s2 2p 6 3s2 3p x 3p y 3p z। প্রিয় শিক্ষার্থী খেয়াল করো, তাহলে এখানে প্রথমেই 2 2 1, প্রথমে একটা একটি করে যাবে, আবার প্রথম থেকে যাবে। তাহলে এখানেও কিন্তু ইলেকট্রন 7টি, কিন্তু 7টির মধ্যে বেজোড় আছে একটি ইলেকট্রন, সুতরাং এই বিজোড় ইলেকট্রনই ওই বিজোড়া ইলেকট্রনগুলোর সাথে শেয়ার করবে। তাহলে এখানে তার যোজনী কত? 1। আসো এবার ডায়াগ্রামের সাহায্যে কিভাবে, তার মানে ফসফরাস ও অধাতু, ক্লোরিনও এক্ষেত্রে অধাতু। আমরা জানি অধাতু অধাতু কি যৌগ গঠন করবে? সমযোজী যৌগ গঠন করবে। প্রিয় শিক্ষার্থী এবার খেয়াল করো কিভাবে সমযোজী যৌগ ইলেকট্রন শেয়ারের মাধ্যমে, ডায়াগ্রামের সাহায্যে দেখি। খেয়াল করো, আমি পাশাপাশি দুটো নেব। এখানে ফসফরাস হচ্ছে, ও আরেকটি কথা বলি, দুটি অধাতুর মধ্যে যখন যৌগ গঠিত হয়, যার যোজনী বেশি তাকে বলা হবে কেন্দ্রীয় পরমাণু। মনে থাকবে, যেসব মৌলের অর্থাৎ কোনো সমযোজী যৌগে যদি কোনো মৌলের যোজনী বেশি হয় সেটাকে বলা হয় কেন্দ্রীয় পরমাণু। তাহলে আমি ফসফরাস আর ক্লোরিনের যোজনী দেখেছিলাম, ফসফরাসের যোজনী ছিল 3 5 আর ক্লোরিনের যোজনী ছিল 1। সুতরাং এখানে বুঝতেই পেরেছ যে কেন্দ্রীয় পরমাণু কে? কেন্দ্রীয় পরমাণু হচ্ছে ফসফরাস, তাই ফসফরাস থাকবে কেন্দ্রে। 1 নম্বর শক্তি স্তরে 2টি ইলেকট্রন, দ্বিতীয় শক্তি স্তরে আছে 8টি ইলেকট্রন, তৃতীয় শক্তি স্তরে আছে 2টি ইলেকট্রন। আমি বলেছিলাম যে দেখো এরকম ছিল, লাস্টে 3s2 3p x1 3p y1 3p z1, তার মানে 1s2 2s2 2p 6। এই হলো ফসফরাস। প্রিয় শিক্ষার্থী খেয়াল করো, এর বাইরের শক্তি স্তরে কিন্তু 2টি ইলেকট্রন জোড়াবদ্ধ আছে। তাহলে এই 2টি ইলেকট্রন জোড়া, আর যেগুলো বিজোড়া থাকবে সেইগুলোই শুধুমাত্র অংশগ্রহণ করবে। তার মানে এখানে ক্লোরিন পরমাণু প্রথম শক্তি স্তরে ছিল 2টি, দ্বিতীয় শক্তি স্তরে ছিল 8টি, আর তৃতীয় শক্তি স্তরে ছিল 7টি। 7টির মধ্যে এই যে 1 2 3 4 5 6, এই একটি বিজোড়া এই বিজোড়ার সাথে কি করবে? শেয়ার করবে। অনুরূপভাবে তাহলে এখানেও তাই। শিক্ষার্থী খেয়াল করো, এখানে ক্লোরিন
আমি এই পাশে যাই। 1 নম্বর শক্তি স্তরে 2টি, দ্বিতীয় শক্তি স্তরে আছে 8টি, আর তৃতীয় শক্তি স্তরে ছিল 7টির মধ্যে 6টি, 1 2 3 6টি এই একটা বিজোড়ার সাথে সে শেয়ার করবে। অনুরূপভাবে আরেকটি বিজোড়া ইলেকট্রন কিন্তু রয়ে গেছে। তাহলে এখানেও একটি ক্লোরিন 1 নম্বর শক্তি স্তরে কয়টি? 2টি, দ্বিতীয় শক্তি স্তরে 8টি, আর তৃতীয় শক্তি স্তরে আছে হলো 7টি। প্রিয় শিক্ষার্থী, খেয়াল করো, প্রত্যেকটি ক্লোরিন একটি ফসফরাসের একটি করে ইলেকট্রনের সাথে শেয়ার করে সে কি হয়েছে, অর্থাৎ অষ্টক পূরণ হয়েছে। অপরদিকে ফসফরাস 3টি ক্লোরিন পরমাণুর সাথে শেয়ার করে 1 2 3 4 5 6 7 8 8টি প্রাপ্ত হয়েছে। আর এই জোড়া ইলেকট্রন গ্রহণ করেন, অংশগ্রহণ করে এই 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 জোড়া ইলেকট্রনকে বলা হবে মুক্ত জোড়া ইলেকট্রন। আর যেগুলো অংশগ্রহণ করেছে এগুলোকে বলা হবে বন্ধন জোড়া ইলেকট্রন। এখনো ফসফরাসের এখানে 3 যোজনী ব্যবহার করেছি। এখনো কত যোজনী আছে? এখনো যোজনী আছে, আর একটা যোজনী আছে 5। ফসফরাসের 1 নম্বর শক্তি স্তরে আছে 2টি ইলেকট্রন, দ্বিতীয় শক্তি স্তরে আছে 8টি ইলেকট্রন, এবং তৃতীয় শক্তি স্তরে আছে 5টি বিজোড় ইলেকট্রন। যখন এই যে এইভাবে উত্তেজিত অবস্থা দেখিয়েছিলাম, এখান থেকে একটি ইলেকট্রন কোথায় চলে গিয়েছিল? 3d অরবিটালে চলে গিয়েছিল। তখন তার ইলেকট্রন, এখানে কিন্তু কোনো মুক্ত ইলেকট্রন নাই, সব কয়টা বিজোড়, তার মানে সব কয়টাই অংশগ্রহণ করবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে এখানে ক্লোরিনের সাথে যদি আমি 1 নম্বর শক্তি স্তরে 2টি, দ্বিতীয় শক্তি স্তরে কয়টি হবে? 8টি, এবং তৃতীয় শক্তি স্তরে কত? 7টি। এই হলো 7টি, একটি করে এরকম 5 বার সে অংশগ্রহণ করবে। প্রিয় শিক্ষার্থী, এরকম একে দেখাইতে অনেক সময়ের প্রয়োজন। আমি শুধু এর বাইরের শক্তি স্তরটা দেখাবো, ভিতরের শক্তি স্তর তো 2-8 করে থাকবেই। তাহলে এরকম খেয়াল করো, 1 নম্বর শক্তি স্তরে 2টি, দ্বিতীয় শক্তি স্তরে থাকবে 8টি, আর তৃতীয় শক্তি স্তরে থাকবে 7টি। তাহলে এটাও ওরকম 5 বার শেয়ার করবে, অর্থাৎ 5টি বিজোড় ইলেকট্রন আছে, তাই সে 5 বার শেয়ার করবে। একইভাবে এটাও তাই, 1 2 3 4 5 6 7 8, এটাও তাই একইভাবে 1 2 3 4 5 6 7। প্রিয় শিক্ষার্থী, খেয়াল করো, একটি ফসফরাস 5টি ক্লোরিনের সাথে শেয়ার করেছে। এগুলো কিন্তু ভিতরের শক্তি স্তর এটার মতো করেই হবে। যেহেতু সময় কম, সেই ক্ষেত্রে আমি এগুলো আঁকতে পারি নাই, অর্থাৎ সময় বেশি লাগবে। তাই এখানে দেখো একটা পি, তা কয়টা ফসফরাসের সাথে শেয়ার করেছে, ক্লোরিনের সাথে শেয়ার করেছে? 5টি। সে PCl5 যৌগ গঠন করেছে, আর এইখানে ছিল PCl3। তাহলে ফসফরাস এইখানে 3 যোজনী ব্যবহার করেছে, এখানে 5 যোজনী ব্যবহার। এর কেন্দ্রীয় পরমাণু 8টা, কিন্তু এর কেন্দ্রীয় পরমাণুতে দেখা যাচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10। সুতরাং এখানে 8টা অপেক্ষা বেশি হয়েছে, একে বলা হয় অষ্টক নিয়মের ব্যতিক্রম। এবং অষ্টক নিয়মের ব্যতিক্রম কাকে বলে? যদি 8টা অপেক্ষা বেশি হয় তাকে বলা হয় অষ্টক নিয়মের সম্প্রসারণ, আর যদি 8টা অপেক্ষা কম হয় তাকে বলা হবে অষ্টক নিয়মের সংকোচন। এই ছিল সমযোজী যৌগ। আরো অনেক অনেক যৌগ আছে, যেগুলো সম্পর্কে আরো পরে বিস্তারিত আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, এখন একটা আয়নিক এবং সমযোজী যৌগের উপর হোমওয়ার্ক। 1 নম্বর, খেয়াল করো, A B C 3টি মূল, এখানে আমরা দিই 20, এখানে দিই 9, এখানে দিই 6, 3টি মৌল। খেয়াল করো, ক নম্বর দিলাম যে যোজনী কি, তারপরে দিলাম খ নম্বরে দিলাম ফসফরাস কেন পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে? পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে। প্রিয় শিক্ষার্থী,
এবার খেয়াল করে এখানে প্রশ্ন মধ্যে দিই গ যে এ ও বি দ্বারা গঠিত যৌগের বন্ধন প্রকৃতি, গঠিত যৌগের বন্ধন প্রকৃতি আলোচনা করো, প্রকৃতি আলোচনা বর্ণনা করো। প্রিয় শিক্ষার্থী, ঘ নম্বর প্রশ্ন, লাস্ট ঘ নম্বর, বি ও সি দ্বারা গঠিত যৌগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করো, প্রিয় শিক্ষার্থীরা, সবাই ভালো থাকবে। তাহলে করোনার এই ক্রান্তিকালে সবাই ঘরে থাকবে, আমিও ঘরে আছি। আসসালামু আলাইকুম।